আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি গল্পের ছুরি বাই পিয়াস চ্যানেলের পক্ষ থেকে। আপনাদের সকলকে জানাচ্ছি পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। তো আজকে আমরা শুরু করব শ্রদ্ধেয় লেখক হুমায়ুন আহমেদের দেয়াল বইয়ের 15তম পর্ব। তো আমরা সরাসরি 15তম পর্বে চলে যাচ্ছি। নভেম্বরের 4 তারিখ সকাল 7টা। চায়ের কাপ হাতে বঙ্গভবনের নিজ ঘর থেকে বারান্দায় এসেছেন প্রেসিডেন্ট খন্দকার মোশতাক। তাকে দেখে মনে হচ্ছে তিনি কোনো রাজনৈতিক সমাবেশে বক্তৃতা দিতে যাচ্ছেন। মাথায় নেহেরু টুপি, কাঁধে চাদর, এক হাতে পাইপ। তিনি বঙ্গবন্ধুর মতো পাইপ টানতেন, একই তামাক এরিনমোর ব্যবহার করতেন। বারান্দাতে সেক্রেটারি কুমিল্লা বোর্ড খ্যাত মাহবুব আলম চাষি চিন্তিত মুখে হাঁটাহাঁটি করছিলেন। মোশতাক তার দিকে তাকিয়ে বললেন, সুপ্রভাত। মাহবুব আলম চাষি বললেন, জি স্যার, সুপ্রভাত। মোশতাক চায়ের কাপে চুমুক দিয়ে হৃষ্ট গলায় বললেন, তুমি কি জানো একমাত্র আমি শেখ মুজিবুর রহমানকে তুমি করে বলতাম? জানতাম না স্যার, হঠাৎ এই প্রসঙ্গ কেন? তোমাকে এতদিন আমি আপনি করে বলেছি, আজ থেকে তুমি করে বলবো। অবশ্যই বলবেন, আপনাকে আনন্দিত মনে হচ্ছে, কারণটা কি বলবেন? কারণ হচ্ছে আমি নিজে বাড়িতে ফিরে যাব, শান্তিমতো ঘুমাবো, গা টেপার জন্য লোক রাখবো, সে আমাকে ঘোড়ার মতো দলাই মলাই করবে। খালেদ মোশাররফকে বলবে, বাবারে আমি বৃদ্ধ লোক, এক পা খবরে দিয়ে দিয়েছি, আমাকে ছেড়ে দাও, তোমরা দেশ চালাও, আমার দোয়া থাকলো। চাষি বললেন, আপনার নিজের ইচ্ছায় কিছু হবে এরকম মনে হচ্ছে না, তারপরও চেষ্টা করে দেখতে পারেন। আমি খালেদ সোকরার কাছে বিদায় প্রেসিডেন্ট হিসেবে একটা জিনিস চাইব, দিবে কি না কে জানে। স্যার কি চাইবেন? একটা ট্যাঙ্ক চাইব। ট্যাঙ্কে করে মসজিদে জুমার নামাজ আদায় করতে যাব, মাঝে মাঝে নিউ মার্কেটের কাঁচা বাজারে যাব পাবদা মাছ কিনতে। চাষি বললেন, চরম দুঃসময় আপনার রসবোধ দেখে ভালো লাগলো। খন্দকার মোশতাক বললেন, এখন চরম দুঃসময়? চাষি বললেন, অবশ্যই, কখন কি ঘটবে কিছুই বলা যাচ্ছে না। উইন্টার অফ ডিসকানেক্টেড। উইন্টার অফ ডিসকানেক্টেড আবার কি? একটা উপন্যাসের নাম স্যার। ও আচ্ছা, তুমি তো আবার অতিরিক্ত জ্ঞানী, মেজরদের মতো ইন্টারমিডিয়েট পাস না। ভালো কথা, তোমাকে একটা উপদেশ দিয়ে যাই, কাজে লাগবে। উপদেশটা হলো, মূর্খদের সঙ্গে কখনো তর্ক করতে যাবে না। চাষি বললেন, কেন তর্ক করতে যাব না কেন? খন্দকার মোশতাক বললেন, কারণ হলো মূর্খরা তোমাকে তাদের পর্যায়ে নামিয়ে নিয়ে এসে তর্কে হারিয়ে দেবে। এখন বুঝেছ? চাষি বললেন, ভেরি ইন্টারেস্টিং। সকাল 11টা। খন্দকার মোশতাক নিজের অফিসের ঘরে বসে আছেন, সঙ্গে আছেন ওসমানী। এই সময় ঝড়ের মতো ঘরে ঢুকলেন খালেদ মোশাররফ, কর্নেল সাফায়েত, জামিল এবং 4 জন সশস্ত্র সৈন্য। খালেদের হাতে কোনো অস্ত্র নেই, তবে কর্নেল সাফায়েত জামিলের হাতে খোলা সাবমেশিন গান। সাফায়েত জামিল প্রেসিডেন্টের দিকে অস্ত্র তাক করে বললেন, আপনি খুনি, আপনার সারা শরীর রক্তে মাখা, 4 নেতাকে আপনি ঠান্ডা মাথায় খুন করেছেন, আমিও আপনাকে ঠান্ডা মাথায় খুন করব, ইউ ওল্ড র্যাট। ওসমানী প্রেসিডেন্টকে আড়াল করে খালেদ মোশাররফকে বললেন, খালেদ তুমি ব্যবস্থা নাও, আর রক্তপাত না প্লিজ। খালেদ বললেন, আমি নিজেও রক্তপাত চাচ্ছি না। খালেদের ইশারায় সাফায়েত জামিল অস্ত্র নামিয়ে বললেন, আপনারা খবর পেয়েছেন কিনা আমি জানি না, সেনাপ্রধান জেনারেল জিয়া মেজর রৌফের কাছে পদত্যাগপত্র জমা দিয়ে পেনশন চেয়েছেন। কাগজপত্র আমার সঙ্গে আছে। প্রেসিডেন্ট হিসেবে আপনি পদত্যাগ গ্রহণ করুন এবং খালেদ মোশাররফ বীর উত্তমকে সেনাপ্রধান করার ব্যবস্থা করুন। এতক্ষণ প্রেসিডেন্টের মুখ রক্তশূন্য ছিল, এখন কিছুটা রক্ত ফিরে এলো। তিনি বললেন, হুট করে কাউকে সেনাপ্রধান ঘোষণা করা যায় না, মন্ত্রিসভায় 26 জন মন্ত্রী আছে, তাদের অনুমোদন লাগবে। সাফায়েত জামিল আবার অস্ত্র তাক করতেই খন্দকার মোশতাক বিড়বিড় করে বললেন, মন্ত্রিসভার অনুমোদন একটা ফর্মালিটি ছাড়া আসলে কিছু না। খালেদ মোশাররফের সেনাপ্রধান হতে আমি তো কোনো বাধা দেখি না।
মুক্তিযোদ্ধার একজন মহাবীর বাংলাদেশের সেনাপ্রধান, ভাবতেই ভালো লাগছে। মন্ত্রিসভা পরিষদের সভায় ব্রিগেডিয়ার খালেদ মোশাররফকে মেজর জেনারেল পদে উন্নীত করা হলো এবং তাকে সেনাপ্রধানের দায়িত্ব দেওয়া হলো। তার কাঁধে জেনারেলের ব্যাচ পরিয়ে দিলেন এয়ার মার্শাল তোয়াব এবং অ্যাডমিরাল এম.এইচ. খান। এই দিনে দুটি বিশেষ ঘটনাও ঘটে। ইন্ডিয়ান অ্যাম্বাসির মিলিটারি অ্যাটাচি ব্রিগেডিয়ার ভোরা খালেদ মোশাররফের সঙ্গে সৌজন্য সাক্ষাতে আসেন। তিনি গিফট র্যাপে মোড়া উপহারের একটি প্যাকেটও নিয়ে আসেন। ব্রিগেডিয়ার ভোরার শুভেচ্ছা উপহার ব্যাখ্যা করা হলো অন্যভাবে। খালেদ মোশাররফের অভ্যুত্থান একটি ভারতীয় পরিকল্পনা, খালেদ মোশাররফের হাত ধরে ভারতীয় সেনাবাহিনী ঢুকল বলে। ব্রিগেডিয়ার ভোরার সৌজন্যে সাক্ষাতের চেয়ে বড় ঘটনা হলো, ওই দিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একটি মিছিল বের হয়। মিছিল শেষ হয় ধানমন্ডি 32 নম্বর বাড়িতে। মিছিলের নেতৃত্বে দেন খালেদ মোশাররফের মা। খালেদ মোশাররফের এক বোন আমার মার বেগম আয়েশা ফয়েজ পরিচিত। তিনি প্রায় আমাদের বাবুডোডের বাসায় আসতেন। ওই মহিলার কারণেই হয়তোবা আমার মা মুজিব দিবস পালনের বিষয়টা জানতেন। তিনি তার ছেলেদেরকে কিছু না জানিয়ে মিছিলে অংশগ্রহণ করেন। হয়তোবা তিনি ধারণা করেছিলেন ছেলেরা বিষয়টা পছন্দ করবে না। একটা বয়সের পর বাবা মা নিজ সন্তানদের ভয় পেতে শুরু করে। সম্ভবত মার তখন সেই বয়স চলছিল। ওই দিনের মিছিলটি ছিল খালেদ মোশাররফের মৃত্যুর ঘণ্টা। মিছিল দেখে লোকজন আঁতকে উঠল। তারা ধারণা করল খালেদ মোশাররফ ভারতের চর। দুর্ভাগ্যজনক হলেও সত্যি, দেশ যখন ভারত বিদেশ সর্বোচ্চ পর্যায়ে। কারো মনে নেই বা মনে রাখার চেষ্টা নেই যে আমাদের স্বাধীনতার পেছনে হাজার হাজার ভারতীয় সৈনিকের জীবনদানের মতো ঘটনা ঘটেছে। দেশে ব্যাপক প্রচারণা চলতে লাগলো, লিফলেট বিলি হতে লাগলো। খালেদ মোশাররফের হাত ধরে বাকশাল ফিরে আসছে, ভারতীয় সেনাবাহিনী ফিরে আসছে, বাংলাদেশ হতে যাচ্ছে ভারতের এক করদ রাজ্য। রাত 11টা। সেনাপ্রধানের ফ্ল্যাগ কার অবন্তীদের বাড়ির সামনে দাঁড়ানো। গাড়ির আগে ও পেছনে সেনাপ্রধানের নিরাপত্তা নিয়োজিত সশস্ত্র সৈন্যদের দুটি মিলিটারি পিকআপ। দরজা খুলল অবন্তী। অবাক হয়ে বলল, চাচা আপনি? খালেদ মোশাররফ বললেন, আমার রাজকন্যা মা, কেমন আছো? আমি ভালো আছি চাচা। দাদাজান আপনাকে নিয়ে খুব দুশ্চিন্তা করছিলেন, আপনি ভালো আছেন তো? হ্যাঁ, আমি যে এখন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান, এই খবর কি জানো? না তো। রেডিওতে এখনও খবর যায় নাই, কাল ভোরে চলে যাবে। খুব ঝামেলায় ছিলাম বলে তোমার মাছের দাওয়াতে আসতে পারিনি। মাছ কি ফ্রিজে কিছু তোলা আছে? আছে। তাহলে মাছ গরম করতে বলো, আমি দুপুর থেকে কিছু খাইনি। তোমার দাদাজান কি ঘুমাচ্ছেন? হ্যাঁ, তার শরীর খারাপ, জ্বর এসেছে। ঘুম ভাঙাবো, ডেকে তুলি? না, ওনার বয়সী মানুষের কাঁচা ঘুম ভাঙলে সমস্যা, বাকিরা তার ঘুমোতে হবে না। আমি নিজেই প্রচণ্ড ঝামেলায় আছি, তারপর তোমার কাছে ছুটে এসেছি কেন? কারণটা শোনো। তোমাকে নিয়ে একটা দুঃস্বপ্ন দেখেছি, ভয়াবহ দুঃস্বপ্ন। অবন্তী বলল, আমি মারা গেছি এমন? না, কারো মৃত্যু দেখা ভালো স্বপ্ন। দিনের বেলায় এক সময় এসে স্বপ্ন বলে যাব, তুমি সেইভাবে ব্যবস্থা নিও। আমি যা স্বপ্নে দেখি তাই হয়। খালেদ মোশাররফ আরাম করে মাছ খাচ্ছেন। তিনি আনন্দিত গলায় বললেন, আজকের খাওয়াটা আমার কাছে কেমন লাগছে জানতে চাও? চাই। মুক্তিযুদ্ধের সময় একবার 27 ঘন্টা পর প্রথম খাবার খাই। দরিদ্র এক কৃষক, নাম মিজান মিয়া। আমরা 7 জন ক্ষুধার্ত মানুষ। মিজান মিয়া খাবার ছিল গরম ধোয়া ওঠা ভাত, মাসকলাইয়ের ডাল, পেঁয়াজ আর কাঁচামরিচ। অমৃত এত স্বাদ হবে বলে আমি মনে করি না। খাবারটা খেয়েছিলাম মে মাসের 9 তারিখে। ওই দিনটা আমি ঘোষণা করেছিলাম মাসকলাই দিবস। ওই দিন রাতে তোমার চাচি আমার জন্য মাসকলাইয়ের ডাল রান্না করে, মোটা চালের ভাত রান্না হয়। আমি তৃপ্তি করে মাটির শানকিতে খাই।
তোমার আজকের রান্না ওই দিনের কথা মনে করিয়ে দিচ্ছে। নভেম্বরের 4 তারিখকে আমি পাঙ্গাস দিবস ঘোষণা করলাম। প্রতি বছর এই দিনে আমি পাঙ্গাস মাছ দিয়ে ভাত খাবো। অবন্তী বলল, চাচা, আমি কি আপনাকে একটু অন্য অনুরোধ করতে পারি? পারো। আমার স্যার শফিক সাহেব না জেলার থেকে একটা চিঠি পাঠিয়েছেন। চিঠিটা পড়ে দেখুন। চিঠি পড়লেই হবে, আমি আলাদা করে কিছু বলবো না। খালেদ মোশাররফ বললেন, তোমার স্যার খুবই সাহসী মানুষ। 15 আগস্টে একা মিছিল বের করে স্লোগান দিচ্ছিল, মুজিব হত্যার বিচার চাই। অবন্তী বিস্মিত হয়ে বলল, এই ঘটনা তো আমি জানতাম না। খালেদ মোশাররফ বললেন, সাহসী মানুষ আমি খুব পছন্দ করি। কেন জানো? আপনি নিজে সাহসী এই জন্য? না, কারণ সাহসী মানুষেরা একবারই মারা যায়, ভিতরে মৃত্যুর আগেই বহুবার মারা যায়। কাওয়ার্ডস ডাই মেনি টাইমস বিফোর দে আর ডেড। বলো দেখি কার লাইন? শেক্সপিয়র? খালেদ মোশাররফ শফিকের লেখা চিঠিটা ভ্রু কুঁচকে পড়লেন। চিন্তিত গলায় বললেন, খুনের আসামিকে হুট করে জেল হাজত থেকে ছাড়িয়ে আনা যায় না মা, তোমাকে বুঝতে হবে যে দেশে আইন কানুন আছে। অবন্তী বলল, আইন কানুন থাকলে চাচা জেলখানার ভেতরে 4 নেতাকে খুন করা হয় কিভাবে? খালেদ মোশাররফ বললেন, তাও ঠিক, দেশে আইন কানুন ছিল না, তবে এখন হবে। প্রেসিডেন্ট মোশতাক তার কাঙ্ক্ষিত দেশ ত্যাগ করেছেন। বিচারপতি সায়েমের কাছে দায়িত্ব দিয়ে আগামা সিলেনের বাড়ির দিকে রওনা হয়েছেন। শেষ হয়েছে তার 80 দিনের শাসন। তিনি ক্ষমতায় বসেছিলেন ভোরবেলায়, ক্ষমতা থেকে বিদায় নিলেন 5 তারিখ মধ্যরাতে। জেল হাজতে শফিক কম্বলের ওপর কুকুর কুণ্ডলী অবস্থায় ঘুমাচ্ছিল। হঠাৎ তার ঘুম ভেঙে গেল। সে আতঙ্কে অস্থির হয়ে চেঁচাতে লাগলো, আবার পাগলা ঘন্টি বাজে, আবার পাগলা ঘন্টি। সবাই তাকে বোঝানোর চেষ্টা করলো পাগলা ঘন্টি বাজছে না, হয়তো কোনো দুঃস্বপ্ন দেখছে। শফিক বলল, ঘন্টা বাজছে, আমি পরিষ্কার শুনেছি, এখন ঘন্টা বাজছে, ঢং ঢং ঢং। শফিক হাঁপাচ্ছে, তার কপাল বেয়ে ঘাম ঝরছে। শফিক তখনও জানে না খালেদ মোশাররফ তার মুক্তির ব্যবস্থা করেছেন। তিনি রমনা থানাকে কঠিন নির্দেশ দিয়েছেন, শফিক নামের মানুষটা যদি নির্দোষ হয় তাকে যেন অতি দ্রুত মুক্ত করার ব্যবস্থা করা হয়। খালেদ মোশাররফ তখনও জানেন না যে তার নিজেরই সময় ফুরিয়ে এসেছে। ক্ষমতার দাবা খেলায় তিনি হেরে গেছেন। উঠে এসেছেন জিয়াউর রহমান। নিয়তি তার ওপর প্রসন্ন ছিল, নাকি তিনি নিয়তি নিয়ন্ত্রণ করেছেন তা পরিষ্কার না। জিয়াউর রহমান খবর পাঠালেন তার ঘনিষ্ঠ বন্ধু ও সহযোদ্ধা কর্নেল তাহেরকে। তিনি ব্যাকুল হয়ে জানালেন, বন্ধু, আমাকে উদ্ধার করো। কর্নেল তাহের বন্ধুর আহ্বানে সাড়া দিলেন। জিয়ার মুক্তির বিষয়ে ত্বরান্বিত হলো, কারণ সাধারণ সৈনিকরা ছিলেন তার পক্ষে। তারা শুরু করলেন সিপাহী বিপ্লব। তারা ক্যান্টনমেন্ট কাঁপিয়ে তুললেন স্লোগানে, সিপাহী সিপাহী ভাই ভাই, হাবিলদারের ওপর অফিসার নাই। অফিসাররা সিপাহীদের হাতে মারা পড়তে লাগলো। সেনাবাহিনীর শৃঙ্খলা সম্পূর্ণ ভেঙে গেল। সিপাহীদের হাত থেকে বাঁচার জন্য অফিসাররা পালিয়ে বেড়াতে লাগলেন। 7 নভেম্বরের ভোরবেলাটা অবন্তীর কাছে অন্যরকম মনে হলো। কথা নেই বার্তা নেই, হঠাৎ ঝুম বৃষ্টি, দমকা হাওয়া, ঢাকা শহর ডুবিয়ে দেবে এমন অবস্থা। হঠাৎ আসা বৃষ্টি হঠাৎ থেমে গিয়ে ঝকঝকে রোদ উঠল। সেই রোদ ভেজা গাছের পাতায় কি সুন্দর করেই না মিশে যাচ্ছে। অবন্তী শব্দ করে বলল, বাহ, ঢাকার নীল আকাশে ঝকঝকে রোদ। প্রায় সঙ্গে সঙ্গে সরফরাজ খান আতঙ্কিত গলায় বললেন, কে কে কথা বলে, কে? অবন্তী বলল, দাদাজান, আমি কথা বলছি। সরফরাজ বললেন, তুই না, তোর গলা আমি চিনি, পুরুষের গলা। হারামজাদারা এসেছে, অসাজাও বন্ধ করতে হবে। হি হ্যাজ নো বিজনেস হেয়ার। বদের বাচ্চা বদ, মতলবাজ মতলব নিয়ে ঘুরছে।
সরফরাজ দরজা খুলে বের হলেন, এদিক ওদিক তাকাতে লাগলেন, চাপা গলায় বললেন, বরটা কই? অবন্তী বলল, কোন বদের কথা বলছো? হাফেজ জাহাঙ্গীর? সে আসেনি দাদাজান, আমি কথা বলেছিলাম, তুমি আমার কথা শুনেছ। আমার ধারণা তোমার জ্বরটা বেড়ে গেছে, জ্বরের ঘোরে মাথা এলোমেলো, যাও শুয়ে থাকো। সরফরাজ খান বললেন, আমি পরিষ্কার শুনলাম বট্টার গলা, ঢাকার আকাশে যুদ্ধ, এইসব হাবিজাবি কথা বলছে। হাবিজাবি কথা আমি বলেছিলাম? আর দাদাজান শোনো, কথায় কথায় একজন মানুষকে বদের বাচ্চা বদ এসব বলবে না। বদকে বদ বলবো না? অবন্তী বলল, হাফেজ জাহাঙ্গীর আর যাই হোক, বদ না। তুই বুঝে ফেলেছিস? হ্যাঁ, বুঝে ফেলেছি। তুমি বিছানায় গিয়ে শো, আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। সরফরাজ খান ক্ষুব্ধ গলায় বললেন, আমার সেবা লাগবে না, তুই বটটার জন্য তোর সব সেবা জমা করে রাখ। হাফেজ জাহাঙ্গীর এক বদ, আর তুই আরেক বদনি। অবন্তী বলল, ভালো বলেছে তো, বদবদনি, মিস্টার অ্যান্ড মিসেস বদবদনি। সরফরাজ খান অবন্তীর মুখের ওপর শব্দ করে দরজা বন্ধ করলেন। অবন্তী মগ ভর্তি চা নিয়ে ছাদে চলে গেল। সুন্দর একটা সকাল নষ্ট হতে দেওয়া ঠিক না। ছাদের কামিনী গাছে গত রাত্রে ফুল ফুটেছে, ছাদ ভর্তি কামিনী ফুলের সুঘ্রাণ। মগে চুবুক দিয়ে অবন্তী বলল, বাহ, কি অদ্ভুত গন্ধ। বলতে বলতেই তার চোখে পড়ল হাফেজ জাহাঙ্গীর আসছেন। কাকতালীয় ব্যাপার তো বটেই। দাদাজান হাফেজ জাহাঙ্গীরের কথা বললেন, সঙ্গে সঙ্গে তার দেখা পাওয়া গেল। কে বলবে কেন তো ঘন ঘনীয় কাকতালীয় ব্যাপারগুলো ঘটে? হাফেজ জাহাঙ্গীরের হাতে বিশাল এক টিফিন ক্যারিয়ার, নিশ্চয়ই টিফিন ক্যারিয়ার ভর্তি উরুষের খাবার। নভেম্বরের 6 তারিখে উরুষ হওয়ার কথা। অবন্তী নিচে নেমে এলো। হাফেজ জাহাঙ্গীর বললেন, কেমন আছো মাইমুনা? অবন্তী বলল, মাইমুনা কেমন আছে আমি জানি না, তবে আমি ভালো আছি। টিফিন ক্যারিয়ারে কি উরুষের খাবার? খাবার না, সিন্নি, উরুষের সিন্নি। দরজায় দাঁড়িয়ে আছেন কেন? ভেতরে আসুন। হাফেজ জাহাঙ্গীর বললেন, ঘরে ঢুকবো না, এখন চলে যাব। কিছুক্ষণ আগে ইশারা পেয়েছি, আমার মা মারা গেছেন, তার নামাজে জানাজা পড়তে হবে। অবন্তী বলল, ইশারা কে দিল? আপনার পোষা জিন? জাহাঙ্গীর জবাব দিলেন না, ছোট্ট নিঃশ্বাস ফেললেন, ক্লান্ত গলায় বললেন, সিন্নিটা উজু করে খেও, জীবন্ত পশু পাখিকে খেতে দিও না। তাদের কেন সিন্নি খেতে দেওয়া যাবে না? পশু পাখি জীবজন্তুকে খাওয়ানোর দায়িত্ব মানুষের না, এ দায়িত্ব পাক আল্লাহ পাক নিজে নিয়েছেন। অবন্তী বলল, দরজায় দাঁড়িয়ে কতক্ষণ বকবক করবেন? ঘরে এসে বসুন, আমার সঙ্গে সকালের নাস্তাটা খান। মাইমুনা, আমি রোজা রেখেছি। রোজা ভাঙুন। রোজা ভাঙব? হ্যাঁ। হাফেজ জাহাঙ্গীর হতভম্ব গলায় বললেন, আল্লাহ পাকের নামে যে রোজা রেখেছি, তা তোমার কথায় ভাঙব? হ্যাঁ, সব মানুষের ভেতরে আল্লাহ অবস্থান করেন, কাজে আমার কথা এক অর্থে আল্লাহ পাকেরই কথা। হাফেজ জাহাঙ্গীর হতাশ গলায় বললেন, আমি রোজা ভাঙব, তবে তোমার কথা আল্লাহ পাকের কথা এই ধরনের আলাপার করবে না। আচ্ছা, করব না। সরফরাজ খান ঘুম ভেঙে এক অদ্ভুত দৃশ্য দেখলেন। হাফেজ জাহাঙ্গীর নাস্তা খাচ্ছেন, তার প্লেটে লুচি তুলে দিচ্ছে অবন্তী। তিনি বটটার গলা ঠিকই শুনেছেন। অবন্তী কি কোনো মতলব পাকাচ্ছে? হাফেজ জাহাঙ্গীর সরফরাজ খানের দিকে তাকিয়ে বললেন, নাস্তা খাচ্ছি, এই জন্য সালাম দিলাম না। খাওয়া খাদ্য গ্রহণ করা হলো ইবাদত, ইবাদতের সময় মানুষকে সালাম দেওয়া যায় না। সরফরাজ খান খড়খড়ে গলায় বললেন, কি জন্য এসেছো? উরুষের সিন্নি নিয়ে এসেছি। উরুষের সিন্নি দিয়ে বিদায় হয়ে যাও। জি আচ্ছা। সরফরাজ খান বললেন, জি আচ্ছা, জি আচ্ছা না, নাস্তা শেষ করেই বিদায়। জি আচ্ছা। অবন্তী তার দাদাজানকে সম্পূর্ণ অগ্রচক করে হাফেজ জাহাঙ্গীরকে বলল, আপনি নাস্তা শেষ করে আমার সঙ্গে ছাদে যাবেন, ছাদে আমরা চা খাবো, তারপর যাবেন। হাফেজ জাহাঙ্গীর যখন লুচি খাচ্ছেন, তখন আরেকটা কাকতালীয় ব্যাপার ঘটেছে। লুচি খাচ্ছে শফিক,
তার প্লেটে লুচি তুলে দিচ্ছেন রমনা থানার ওসি শামসুদ্দিন পাটোয়ারি। ওসি সাহেব তাকে জেল হাজত থেকে নিয়ে এসেছেন। ওসি সাহেব বললেন, আপনার জন্য সুসংবাদ আছে, চা খেয়ে বাসায় চলে যান, আপনার বিরুদ্ধে কোনো চার্জ নেই। শফিক অবাক হয়ে তাকিয়ে আছে। তার মন বলছে ওসি সাহেব তার সঙ্গে তামাশা করছেন। চা সিগারেট মুক্তির সব পুলিশেরই তামাশার অংশ। পুলিশ মিলিটারি আসলে সাধারণ মানুষ না, তাদের তামাশা সাধারণ মানুষের মতোও না। শফিক নিশ্চিত চায়ে চুমুক দেওয়ার পরপরই তাকে নিয়ে যাওয়া হবে গোদাম ঘরের মতো কোনো ঘরে। সেখানে মার শুরু হবে। মার খাওয়ার প্রস্তুতি শফিক নিয়েই রেখেছে। আলিম ডাকাতের দাওয়াদুরির ট্যাবলেট তার বুক পকেটে। চা খেতে খেতে এক ফাঁকের ট্যাবলেট দুটো খেয়ে ফেলতে হবে। মার শুরু হলে দমে দমে বলতে হবে, হুয়াল হাইয়ুল কাইয়ুম। আল্লাহ পাকের এই পবিত্র নাম পড়ার ফলে মারের কারণে কোনো ব্যথা বোধ হবে না। শামসুদ্দিন পাটোয়ারি বললেন, আপনি চা খাচ্ছেন না, সিগারেটও খাচ্ছেন না, ব্যাপার কি? শফিক বলল, ভয় লাগছে স্যার। শামসুদ্দিন বললেন, আমাকে বলা হয়েছে আপনি অতি সাহসী একজন মানুষ, আর আপনি ভয় পাচ্ছেন? পাচ্ছি স্যার। আপনাকে সাহসী মানুষ কে বলেছে জানতে চান? জি না, চাই না। আশ্চর্য ব্যাপার, জানতে চাচ্ছেন না কেন? আপনি সাহসী মানুষ বলেছেন সেনাপ্রধান খালেদ মোশাররফ, তিনি ভুল কথা বলার মানুষ না। ওনার কারণেই তড়িঘড়ি করে আপনাকে ছেড়ে দেওয়া হচ্ছে, বুঝেছেন? জি স্যার। আপনি তো ঢাকাতেই থাকবেন? শফিক বলল, জি না স্যার, গ্রামে মায়ের কাছে চলে যাব, আর আসবো না। ঢাকা শহর আমার মতো অভাজনের জন্য না। শামসুদ্দিন বললেন, অভাজন মানে কি? শফিক বলল, অভাজন হলো আমজনতা স্যার। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, শেষ করছি দেয়ালের আজকের পর্ব। আগামী পর্ব শোনার জন্য সকলকে আমন্ত্রণ রইল। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।